তো আমরা আমাদের তদন্ত অব্যাহত রেখেছি এবং তদন্ত করতে গিয়ে আমরা একজন সেনা অফিসারের নাম পেয়েছি যার কর্মকাণ্ড নিয়ে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে। সেই সেনা অফিসারের কার্যক্রম নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের 11টার সময় ম্যাক্সিমাম 18 থেকে 20 জনকে হত্যা করা হয়েছে, মানে 10:40 শুরু হয়ে আমরা যদি দরবার হলের কিলিংটা হিসাব করি এবং কর্নেল এনায়েত, কর্নেল মুজিব পথের মধ্যে 2-3 জনকে মারা হয় দরবার হলের বাইরে, এইগুলো হিসাব করলে ম্যাক্সিমাম 20। আচ্ছা, আমার একটা সোর্স, আমি আগে যাই দিই তারপরে আপনার এই জবাবটা বলবো। আমার একটা সোর্স আমাকে বলেছে যে কোর্টের থেকে যে অস্ত্র দিয়ে দেওয়া হলো বিদ্রোহীদের, এখানে কর্নেল শামসের একটা ভূমিকা ছিল। এবং আমরা সবাইকে বলছি আপনারা আসুন, আপনাদের কাহিনীগুলো জাতিকে জানান, যাতে আর কখনো বিডিআর ম্যাসাকারের মতো ন্যাক্কারজনক বিদ্রোহ বাংলাদেশের সেনাবাহিনীতে না হয়। এটাই আমরা সবাই চাই। এবার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য ফাঁস করলো বিডিআর হত্যাকাণ্ডের ভিতরে থাকা 2 জন অফিসার। একজন হচ্ছেন তদন্তকারী, আরেকজন যিনি ওখান থেকে বেঁচে ফিরেছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের সময় মেজর শামস নামে একজন ছিলেন, যিনি বিডিআর হত্যাকাণ্ডের সন্দেহভাজন একজন। মেজর শামসকে কারা দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এবং বিডিআর হত্যাকাণ্ডের এই তদন্তের জন্য কতটা জরুরি এই মেজর শামস, আলোচনা শুনলে বুঝতে পারবেন মেজর শামসের মাধ্যমেই ভয়ঙ্কর কিছু ঘটিয়েছে আওয়ামী লীগ এবং ভারত সরকার। এ বিষয়ে নতুন তথ্য ফাঁস করেছেন সাংবাদিক মাহমুদুর রহমান। চলুন আমরা তাদের 3 জনের আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমাদের নতুন কিছু অভিজ্ঞতা হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার আমাদের বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের কাজ শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে আপনারা আমাদের 3টি পর্ব শুনতে পেয়েছেন। সেই 3টি পর্বের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল নাসির এবং মেজর জায়দির কাছ থেকে আপনারা জেনেছেন যে বিডিআর ম্যাসাকারে কি হয়েছিল। এর মধ্যে মেজর জায়দি ভিতরে ছিলেন, অর্থাৎ তিনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন যিনি জীবিত আসতে পেরেছিলেন সেই ম্যাসাকারের পরে। আর ব্রিগেডিয়ার হাসান নাসির তদন্ত কমিটির সদস্য ছিলেন, যেই তদন্ত কমিটির চিফ ছিলেন আনিসুজ্জামান, এবং পরবর্তীতে তিনি সেই তদন্ত কমিটিতে নোট অফ ডিসেন্ট দিয়ে তিনি চলে আসেন। তো আমরা আমাদের তদন্ত অব্যাহত রেখেছি এবং তদন্ত করতে গিয়ে আমরা একজন সেনা অফিসারের নাম পেয়েছি যার কর্মকাণ্ড নিয়ে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে। সেই সেনা অফিসারের কার্যক্রম নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের 2 অতিথির সঙ্গে। আমার ডান দিকে আছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। হাসান নাসির সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। আর ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের পরে বসে আছেন মেজর জায়দি, যিনি বিডিআর কাণ্ডের পর জীবিত অবস্থায় আসতে পেরেছিলেন এবং তার কাছ থেকে আমরা ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্সের কাহিনী শুনেছিলাম আমাদের প্রথম তদন্তে বা তদন্তের প্রাথমিক পর্যায়ে, যখন তিনি 3 ধাপে তার কথা বর্ণনা করেছিলেন, অর্থাৎ 3 পর্বে ব্রিগেডিয়ার জায়দির সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল। তো মেজর জায়দি, ভালো আছেন আপনি? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আপনাদের দুজনকেই আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তারপরে আমরা একজনের কাছ থেকে শুনবো। প্রথমে জায়দির কাছ থেকে শুনবো, তারপরে হাসান নাসিরের কাছ থেকে শুনবো। আমরা একজনের নাম পেয়েছি যাকে মেজর শামস বলে অনেকে চেনেন ওই সময়। পরবর্তীতে যিনি ব্রিগেডিয়ার জেনারেল হয়েছিলেন, তার পুরো নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম। তিনি রিটায়ার করেছেন 2019 সালে এবং আমাদের ইনফরমেশন অনুযায়ী তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং তিনিও আপনার মতো জীবিত আসতে পেরেছিলেন। তো এই যে মেজর শামস, কেউ কেউ তাকে কর্নেল শামসও বলেন, আর আমি বললাম যে তার ফাইনালি তিনি ব্রিগেডিয়ার জেনারেল হয়ে আর্মি থেকে রিটায়ার করেছিলেন। এই মেজর শামস সম্পর্কে আমি যেটা শুনেছি
যে বিডিআর এর যারা বিদ্রোহ করেছিল যে ইউনিট, সেই প্রধান বিদ্রোহী ইউনিটের কমান্ডিং অফিসার ছিলেন এই মেজর শামস। এটা কি সত্যি? সত্যি স্যার, লেফটেন্যান্ট কর্নেল শামস। লেফটেন্যান্ট কর্নেল, তার মানে তিনি তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, মেজর ছিলেন না, লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। এবং পরবর্তীতে তিনি কর্নেল পদে উন্নীত হয়েছিলেন এনএসআই তে যাবার পরে। তাহলে আপনি কি দর্শকদের একটু বলবেন যে এই লেফটেন্যান্ট কর্নেল শামস কে আপনি কখন প্রথম দেখলেন? তার আগে আমি বলি তিনি কি কাজ করতেন, তার কমান্ডিং অফিসার যে ছিলেন সেই ইউনিটটা নাম কি ছিল, এবং আপনার সঙ্গে তার আগে দেখা হয়েছিল কিনা, কিংবা আপনি যখন জীবিত বেরিয়ে আসলেন বিদ্রোহের পরের দিন অর্থাৎ 26 তারিখ বিকেল বেলা, তখন কি আপনি শামসকে দেখেছিলেন, বা আপনি লেফটেন্যান্ট কর্নেল শামসকে কখন দেখেছিলেন? স্যার ইনফ্যাক্ট লেফটেন্যান্ট কর্নেল শামসকে আমি দেখেছি, এটা হচ্ছে সেনাকুঞ্জে আপনার তদানীন্তন প্রধানমন্ত্রীর সাথে যখন দরবারে যে বাগবিতণ্ডা হলো তার কয়েকদিন পরে সেনাকুঞ্জে সব অফিসার একত্রিত হয়েছিল, তখন আমি প্রথম দেখেছি। তার মানে যখন বাগবিতণ্ডা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে, তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না? আমি জানি না সঠিক, আমার কাছে ইনফরমেশন হচ্ছে তিনি ছিলেন না। আপনিও তাকে দেখেন নাই? আমি তো ছিলাম না, আপনি ওখানে ছিলেন না, কাজে আপনি জানেন না, কিন্তু আপনি তাকে প্রথম দেখেছেন বাগবিতণ্ডার পরে। কিন্তু এটাতে আমি পরে আসবো, আগে একটু বলেন এই লেফটেন্যান্ট কর্নেল শামসের দায়িত্বটা কি ছিল বিডিআর? জেনারেল শাকিল স্যার বলেছিলেন সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নের কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী সৈনিক আপনার সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য তারা কিছু কার্যক্রম করে যাচ্ছে, আমাদের সাহায্য দরকার। এটা বলেছিলেন উনি বিদ্রোহের দিন সকালবেলা 9:30 থেকে 10:30টার মধ্যে। তাহলে কত নম্বর বললেন আপনি রাইফেল? 44 রাইফেল ব্যাটালিয়ন। 44 রাইফেল। এই 44 রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে ছিলেন? লেফটেন্যান্ট কর্নেল শামস ছিলেন। আচ্ছা, বলেন। তাহলে স্যার নিশ্চয়ই আগে থেকে অনুধাবন করতে পেরেছিলেন যে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিকরা এখানে জড়িত। কেন এই কথাটা তিনি বলবেন? এই কথাটা আমি মানে আপনি শাকিলের কথা বলছেন, আপনি মেজর জেনারেল শাকিল তাহলে জানতেন যে 44 ব্যাটালিয়নের সমস্যা আছে, এটা হয়তো জানতেন। আদারওয়াইজ ওখানে 24 রাইফেল ব্যাটালিয়ন ছিল, 13 রাইফেল ব্যাটালিয়ন ছিল, তাদের কথা না বলে উনি কেন 44 রাইফেল ব্যাটালিয়নের কথাই তদানীন্তন প্রধানমন্ত্রীকে বললেন? ফার্স্ট টাইম এই একটা গেল স্যার। আমি আরেকটা কথা বলি, যখন গুলি শুরু হলো যাগো বলে সবাই তো চলে গেল, তো চলে গেল যখন, তখন অফিসাররা কিভাবে চলে গেল এটা আমি স্যার 4-5 পর্বে তারা চলে গেছে। প্রথমত কেউ অনেকেই আছে স্যার, তারা দরবার হলে উপস্থিতি হয়নি। কেন উপস্থিতি হয়নি তাদেরকে আমাদেরকে বের করতে হবে, এটা একটা। দ্বিতীয়ত যখন জাগো বলে যখন সবাই চলে গেল সৈনিকরা, তখন যারা চলে গেল অল আর ক্রিমিনালস। কেন তারা চলে যাবে ওই সময়? যারা চলে গেল মানে আর্মি অফিসাররা চলে গেল, অনেকে চলে গেছে। আচ্ছা, অফিসারও চলে গেছে, জেসিও চলে গেছে, এবং সৈনিক তো সবাই চলে গেছে। তাহলে ওখানে যে কয়জন অফিসাররা কেন যাবে? তাদের তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কেউ যাওয়ার কথা না স্যার, কেউ যাওয়ার কথা না। যুদ্ধ শুরু যদি হয় বা ওই পরিস্থিতিতে একজন আর্ম সোলজার হয়ে তার কমান্ডিং অফিসারকে ফেলে চলে যেতে পারে না। এবং আপনাদের কমান্ডিং অফিসার তখন মেজর জেনারেল শাকিল, কাজে তাকে ত্যাগ করে কোনো অফিসার যাওয়ার কোনো সুযোগই নাই, প্রশ্ন ওঠে না। 2 নম্বর যখন স্যার বললেন, ডিওটি কর্নেল আনিস স্যার বললেন যে অল অফিসার্স অফ ঢাকা সেক্টর and Dhaka sector, go to your respective battalion and tackle your troops. তখন কিছু অফিসার চলে গেছে, তাহলে একটা অর্ডার পেয়েছে। এই অর্ডারের মধ্যে ঢাকা সেক্টর অফিসারও গিয়েছে, অন্যান্য যারা আমার মতো বাইরে থেকে আসছে তারাও গিয়েছে অনেকে। তাহলে বাইরে থেকে যারা আসছে তারা যাওয়ার কথা না, শুধুমাত্র ঢাকা সেক্টর অফিসার যারা আছে তারাই যাওয়ার কথা, এবং তারা অর্ডার পেয়েছে, অন্যরা অর্ডার পায়নি। শুধু কারা গেল তাদেরকে ধরতে হবে স্যার, কেন গেল? ঠিক আছে, তখন তো ওই সময় আমি স্যার মর্গে আমাদের কমান্ডিং স্যার আমি তো চলে যেতে পারি না, আমি ব্যাটালিয়ন ত্যাগ করতে পারি না। আমি ওই ওত নিয়েছি, আমি জলের স্থল অন্তরিক্ষে যেখানে যাইবো, আদেশ কথা হবে সেখানে যাইবো, এবং যাহা করতে বলা হবে তাহাই করিব।
এবং আমি আমার জীবন উৎসর্গ বিপন্ন করিয়া হইলেও আমি দেশকে দেশমাতৃকে রক্ষা করিব। আপনার কি মনে আছে, কর্নেল শামস এসেছিলেন কিনা কিংবা উনি চলে গিয়েছিলেন কিনা তার আগে কি মনে আছে? আমার মনে নাই, তবে স্যার আমি এটা তদন্তে এটা আসছে যে সে মানে যে তদন্তের পরবর্তীতে তাকে বলা হয় টনিক শামস, তার নাম পরবর্তী মেজর শামস বা লেফটেন্যান্ট কর্নেল শামস বলা হয়নি, তাকে বলা হয় টনিক শামস। এটা একটা প্রেক্ষাপট আছে, আমি পরে আসতেছি স্যার। তো উনি ওনার যে কি ইয়ে ছিলেন স্যার, আমি তো আসলে বাহির থেকে আসছি, আমি ওটা ওই ইয়ে নিয়ে আমি তদন্ত করিনি। আচ্ছা, আমি আপনার কাছ থেকে এই পর্যন্তই শুনি, আমরা পরে আলোচনা করব। তার আগে একটু হাসান নাসির সাহেবকে বলতে চাই যে এই কর্নেল শামসের কার্যক্রম নিয়ে কি আপনাদের তদন্ত কমিটিতে কোনো আলোচনা হয়েছিল? এটা তো আমাদের মুখ্য আলোচনা এবং আমার জন্য সে একটা মুখ্য সাক্ষী, যার কারণে তাকে 2 বার স্টেটমেন্ট দিতে হয়েছে। আপনার মনে আছে এটা? আমার মনে আছে। আচ্ছা, আমি আমার যতগুলো সাক্ষী ছিল তার মধ্যে আমার জন্য সবথেকে অ্যাট্রাকটিভ সাক্ষী ছিল শামস। কারণ হচ্ছে যে ও যে কথাটা শেষ করে নেই, যে অস্ত্রটা পাওয়া গিয়েছিল সিপাহি মঈন ফেলে অজ্ঞান হয়ে গিয়েছিল, ওই অস্ত্রটা ছিল 44 রাইফেল ব্যাটালিয়নের। ওটাই ইন্ডিকেশন ছিল যে এটা 44 ব্যাটালিয়নের সৈনিকরা। প্লাস যেহেতু ডিজি জানতেন যে একটা লিফলেট হয়েছে, কোন এই ডিস্টারবেন্সটা কোথা থেকে ইনিশিয়েট হচ্ছে ওটা উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে 44ই এই বিদ্রোহী নেতৃত্ব দিচ্ছে এটা বিষয়। সেকেন্ড হচ্ছে যে ওই দিন 44 রাইফেলের ব্যাটালিয়নের সিও হিসেবে শামসের দায়িত্ব ছিল ওই দরবারের সিকিউরিটি, যেহেতু এটা একটা বাৎসরিক এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান বলা যেতে পারে, তো সেই হিসেবে আগে এটা হোম মিনিস্টার দরবার নিতেন এই দরবারটা, পরে এটা সাবসিকুয়েন্টলি এটা ডিজি নিচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে এটার একটা সিকিউরিটি এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট সবকিছুর দায়িত্ব ছিল শামসের। আচ্ছা, ওই দরবার হলের সবকিছুর দায়িত্ব শামসের দায়িত্ব। এই পরিপ্রেক্ষিতে তার কিন্তু ওইখানে মানে শেষ মুহূর্ত পর্যন্ত ডিজির পাশে তার অবস্থান নেওয়ার কথা। ও একটা কথা যেটা বললো জাগো এবং ভাগো, কথাটা কি জাগো হবে না ভাগো হবে? জাগোটা হচ্ছে আবুল কাহার আকন্দের ন্যারেটিভ, জাগোটা হচ্ছে যে কোনো বিদ্রোহী কোনো বা ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, মৌলবাদীরা কেউ কিছু করতেছে, তারা একটি বা কমিউনিস্টদের স্লোগান যে জাগো। এটা অ্যাকচুয়ালি যখন আবুল কাহার আকান্ত কমিশনকে এই কথাটা বলে, তখন আমি এটাকে চ্যালেঞ্জ করি যে আমাকে শোনাইতে হবে, বলে জাগো বলেছে, জাগো না ভাগো, জাগো না ভাগো, ভাগো। তো তখন সে রেকর্ডটা নিয়ে এসে যখন শোনায়, তখন ইট ওয়াজ মোর দেন ক্লিয়ার দ্যাট ভাগো বলছে সামবডি। তার মানে জাগো বলেই না, বলেছে ভাগো, নট জাগো, ইট ওয়াজ ভাগো। মানে দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল ফর সোলজার্স টু গেট আউট, নট অফিসার্স। বাট ওই অফিসাররাই বেরিয়েছে যারা দে হ্যাড সামথিং টু ডু, ওর মধ্যে শামস একজন, উনি বেরিয়ে গেছেন। বাট ডিজি যেটা বলেছিলেন ও কারেক্টলি বলেছে যে সব অফিসাররা ঢাকার যারা 4টা ব্যাটালিয়নের এবং সেক্টর কমান্ডার, তোমরা সিওরা এবং অফিসাররা তোমরা ব্যাটালিয়নে যে সৈনিকদেরকে ফেরত আনো, তাদেরকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো এবং ব্রিং দেম ব্যাক, দরবার যাতে আবার চলতে পারে। এই পরিস্থিতিতে আনফরচুনেটলি কর্নেল মুজিব চলে যান 36 রাইফেল ব্যাটালিয়নে, এবং কর্নেল এনায়েত সিও সেও চলে যায়, এবং ওই ব্যাটালিয়নের সৈনিক লাইনে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়, হত্যা করা হয়। আর শামস কি করে সে কিন্তু যায় না, সে কিন্তু ইমিডিয়েটলি সে ঠিক দরবার হলের বাইরে অবস্থান নেয়। তার সাথে সে তখন 3টা জেসিওর সাথে সে ওইখানে বসে আলাপ করে, এবং এইটা অন রেকর্ড, ওটা যেটা কমিশনে সে স্টেটমেন্ট দিয়েছে। এবং পরবর্তীতে সে বলে যে সে কাছেই একটা সুবেদার ইসমাইল আর সামথিং, হ্যাঁ ইসমাইলের বাসায় সে অবস্থান নেয়। কিন্তু অবস্থান নেওয়ার পরেও অবস্থান নেয় মানে কি, সে নিজেই চলে গেল না, জেসিওরা তাকে নিয়ে ওখানে নিয়ে গেল, গল্পটা ওইভাবে সে সাজায়। কিন্তু তারপরে যে বিভিন্ন ঘটনার যে বিবরণটা দেয়, সেটা মানে কনফার্ম করে যে সে আসলে বিল্ডিং এর জানলার ফাঁক দিয়ে এত কিছু দেখার কথা না। আচ্ছা, তাহলে আমি যেটা বুঝতে চাচ্ছি, আমি তো বেসামরিক মানুষ, আপনাদের সামরিক কায়দা কানুন আমি জানি না। 44 রাইফেল ব্যাটালিয়ন প্রধানত বিদ্রোহ করেছে, প্রধানত, এবং সেই ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে কর্নেল শামসের এটা জানার কথা যে এই ব্যাটালিয়নের মধ্যে সমস্যা আছে, 1। 2 নম্বর হলো
যে তার উপরেই প্রধান দায়িত্ব ছিল সেই দিন সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং সিকিউরিটির ব্যবস্থা করা। 3 নম্বর, যে প্রথম যে গুলি করলো সেই গুলিটা করেছে সেই তার ব্যাটালিয়নের সৈনিক, তার মানে তার কাছে গোলা বারুদ এসছে। আমি যতদূর জানি, আমাকে কারেক্ট করবেন আমি যদি ভুল বলি, যে এই ধরনের দরবারের সময় গোলা বারুদ কোথা থাকার কথা, লাইভ অ্যামিনিশন সৈনিকদের কাছে থাকার সুযোগ কি আছে এই ধরনের দরবারে? তাহলে এই যে লাইভ অ্যামিনিশন 44 ব্রিগেড বললেন আপনারা, 44 ব্যাটালিয়নের কাছে আসলো লাইভ অ্যামিনিশন, এটার দায়িত্ব তো কর্নেল শামসের। তাকে তো দায়িত্ব নিতে হবে যে তার সৈনিকের কাছে লাইভ অ্যামিনিশন কিভাবে গেল তার সৈনিক। শুধু অস্ত্র না, ওই দিন যাতে আরেকটা ঘটনার আগের ঘটনা যেটা বলতে হবে, যেটাও রহস্যজনক, 23 তারিখে 3টা এসএমজি হারিয়ে যায় বিডিআর থেকে। আচ্ছা, অস্ত্র হারানো ঠিক প্রাইম মিনিস্টার 24 তারিখে প্যারেডে আসেন তার আগের দিন। এটা কিন্তু একটা হিউজ প্যানিক ক্রিয়েট করার কথা। ইভেন দি প্রাইম মিনিস্টার ভিজিট, এবং শেখ হাসিনা কিন্তু আসেন নাই, 24 তারিখে এসেছিলেন, ডিনারে আসেন, 25 তারিখ রাতের ডিনারে তিনি আসেন নাই। কিন্তু এই যে 23 তারিখে অস্ত্র হারালো, এটার পরিপ্রেক্ষিতেই যে সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম বা অ্যালার্ম স্কিমটা অ্যাক্টিভেট হওয়ার কথা, এটা কিন্তু হয় নাই অস্বাভাবিকভাবে। মানে পরের দিন অল মিনিস্টার্স, প্রধানমন্ত্রী সহ মিনিস্টার্স, ফরেন ডিগনিটারিজ, অ্যাম্বাসেডার্স সব থাকবে বিডিআরে। অথচ এই অস্ত্র হারানোর জন্য একটাই শুধু প্রিকশনারি মেজার হয়েছে, সেটা হচ্ছে 2টা যে আর্মারি ছিল যেখানে অস্ত্র থাকতো, এটাতে 2 জন অফিসার পোস্ট হয়েছে 24 আওয়ার্স, আর অ্যামুনিশন ডাম্প যেটা, সেটাতে একটা অফিসার ফুল টাইম পোস্ট হয়েছে। দ্যাট ইজ দ্য অনলি সিকিউরিটি মেজার টেকেন আফটার 21 তারিখের আপনার 21 তারিখের লিফলেট যেখানে হত্যা করার কথাও বলা আছে, আর 23 তারিখের অস্ত্র হারানোর পরে। তো এই জিনিসটার পরে যে সিকিউরিটি সিস্টেম বা এসএসএফ, ডিজিএফআই, এনএসআই যে অ্যাক্টিভেট হওয়ার কথা ছিল, না হওয়ার কারণটাও আমার যেটা ফাইন্ডিং, আমার এটা অফিসিয়ালি কোথাও আসে না, আমার ব্যক্তিগত যেটা ফাইন্ডিং ছিল, এই অস্ত্রগুলোকে মানে লাস্ট রিসোর্ট হিসেবে যদি কোনো রকমে ভাঙা না যায়, কিছু এই অস্ত্র দিয়েই আমরা কাজটা করব, সেরকম ভাবে প্লাস কোতের যে আর্মস গুলো থাকে, যে মানে আর্মারির যে গার্ড যারা 6টা 8টা অস্ত্র থাকে, গার্ড 4টা গেটে এরকম 10টা অস্ত্র থাকে, এই 40টা 50টা অস্ত্র বাইরে থাকার কথা, এছাড়া সবকিছু সিল্ড। আচ্ছা, এখন আবার আমি একটু জাহিদের কাছে যাই। আপনি তো প্রায় দেড় দিন আপনি বন্দী ছিলেন গোফরানের, আমার যতদূর মনে পড়ে আমরা আলোচনা করেছিলাম সুবেদার মেজর গোফরানের সাথে। কাজে ওই সময় তো কর্নেল শামসের সাথে আপনার দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না আমি ধারণা করছি। আপনি যখন বেরিয়ে আসলেন, বা বেরিয়ে আসার আগে তো বেশ কিছু অফিসারের সাথে আপনার দেখা হয়েছিল, তার মধ্যে কি কর্নেল শামস ছিল না? তাহলে কর্নেল শামসের সাথে বিডিআর এর মধ্যে আপনার সাথে দেখা হয় নাই। আচ্ছা, যখন বেরিয়ে আসলেন, আপনি বাইরে আসলেন বিডিআর গেটের বাইরে, আপনি কোন গেট দিয়ে বেরোলেন? 4 নম্বর গেট। 4 নম্বর গেট বলতে জিগাতলা যেদিকে, ধানমন্ডি, ওই জিগাতলা ধানমন্ডি তো ওইদিকে একই জায়গায়, ক্যাশ ব্যাংকের পাশে, ওই তো জিগাতলায় ওই গেট দিয়ে আপনি বেরোলেন। আচ্ছা, বের হওয়ার পরে কি আপনি কর্নেল শামসকে দেখেছিলেন? আচ্ছা, তার মানে কর্নেল শামসের সাথে আপনার আর দেখা হয়নি, যেটা বললেন যে আপনাদের অফিসাররা শেখ হাসিনার সাথে যে বাদানুবাদ করলেন, তারপরে আপনার সাথে কর্নেল শামসের দেখা হয়েছিল। সব অফিসাররা যখন একসাথে মিলিত হয় তখন দেখা হয়েছিল। সব অফিসাররা তাকে চার্জ করছিল যে আপনি কেন এই কথাটা বললেন। কি বলেছিল? ওই টনিক। আচ্ছা, টনিক মানে কি এটা একটু বলেন। টনিক মানে হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিয়েছিলেন, ভাষণ দেওয়ার পরেই একটু ওই যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, তারপরে গুলির ইন্টেন্সিটিটা বা আমাদের যে তখন সব সৈনিকরা পালিয়ে চলে গেল বা তাদেরকে যেতে দেওয়া হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাদেরকে যেতে দেওয়া হলো, এবং তখন তো ম্যাসাকার হয়ে গেছে, মানে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের উপরে নির্যাতন করা হয়েছে, তারপরে সরকার তাদেরকে পালিয়ে যেতে দিয়েছে 26 তারিখে 2টার সময়। তখন ওই সময়টার কথা বলছে যে এটা প্রধানমন্ত্রীর ভাষণ টনিক হিসেবে কাজ। কাকে বলেছেন? এটা দরবার হলে বলেছেন, মিডিয়াতে বলেছেন। দরবার হলে তো মিডিয়াতে, দরবার হল তিনি ছিলেন না, টেলিভিশনে বলছে। আচ্ছা, টনিকেরটা একটু বলেন তো। যে জন্য ওর নাম টনিক শামস,
আচ্ছা সে হচ্ছে যে প্রথমেই হি ইজ দি অনলি ওয়ান যাকে মিডিয়াতে আসতে দেওয়া হয়েছিল। আচ্ছা এই মিডিয়া থেকে যারা বেরিয়ে গেছে তাদের কাউকেই মিডিয়াতে আসতে দেওয়া হয়নি প্রথম। দ্বিতীয় হচ্ছে সে প্রথম আলোতে এক ইন্টারভিউ দেয়, আর ইন্টারভিউ প্রথম আলোতে আসে। আর প্রথম আলো পত্রিকায় এসেছিল তার ইন্টারভিউ। ওকে, এটা মার্চে তার একটা আসছে, রাইট আপ আসছে। ও তিনি লিখেছেন? না না, রিপোর্ট এসেছে। আচ্ছা, এখন ও যেটা বলছে যে এরকম প্রধানমন্ত্রী, আমি সিচুয়েশনটা বলবো, মানে ও যে ইট ওয়াজ মানে সাচ এ ব্লাফ। ও বলতেছে যে প্রধানমন্ত্রীর বক্তব্য টনিকের মতো কাজ করছে, মানে সব মানে বিদ্রোহ দমনে, বিদ্রোহ দমন কিভাবে হলো? 57 জন মজার ব্যাপার আছে তো, মানে 26 তারিখ 2টার সময় বক্তব্য দিয়েছেন, 4টার সময় বিডিআর এর মধ্যে শুধু তৌহিদ, ডিএজি তৌহিদ আর 200 সৈনিক ছিল অবশিষ্ট। এটা তো অন রেকর্ড। আর 25 তারিখ সকালে যখন বিদ্রোহ শুরু হয় বা এই হত্যাকাণ্ডর ইনিশিয়েশন, তখন সৈনিক ছিল 10,000 আর অফিসার ছিল 133। 133 জন অফিসার এবং 10,000 সৈনিক 4টার সময় যদি 200-তে নেমে আসে, তাহলে টনিক কোথায় কাজ? বিদ্রোহী তো নাই তখন, তো সব চলে গেছে, তো টনিকের তো আর কোনো প্রশ্ন নাই তখন। এই যে বক্তব্যটা সে জেনে শুনে দিয়েছে, তার মানে এটা বক্তব্য দিয়েছে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য, কিংবা অন্য ষড়যন্ত্রকারী যারা ছিল তাদেরকে বাঁচানোর জন্য। সে ওই টেলিভিশনে আরো কয়েকটা কথা বলেছে, যার কারণে সে পরবর্তীতে পুরস্কৃত হয়েছে বা তার কিছুই করা হয় নাই। সেটা হচ্ছে সে প্রথম ছাড় দিছে যে 11টার মধ্যে সব হত্যাকাণ্ড শেষ। এটা সে বলেছে, এই মিডিয়া টিভিতেও বলছে, প্রথম আলোতেও আসছে, মনে হয় 3 মার্চ অর সামথিং। এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। অ্যাবসলিউটলি। তার মানে ইচ্ছা করে সে মিথ্যা কথা বলেছে। 11টার সময় ম্যাক্সিমাম 18 থেকে 20 জনকে হত্যা করা হয়েছে, মানে 10টা 40-এ শুরু হয়ে আমরা যদি দরবার হলের কিলিংটা হিসাব করি এবং কর্নেল এনায়েত, কর্নেল মুজিব, পথের মধ্যে 2-3 জনকে মারা হয় দরবার হলের বাইরে, এইগুলো হিসাব করলে ম্যাক্সিমাম 20। আচ্ছা, আমার একটা সোর্স, আমি আগে যাই দিই তারপরে আপনার এই জবাবটা বলবো। আমার একটা সোর্স আমাকে বলেছে যে কোর্টের থেকে যে অস্ত্র দিয়ে দেওয়া হলো বিদ্রোহীদের, এখানে কর্নেল শামসের একটা ভূমিকা ছিল। আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে এরকম কিছু কি আপনি শুনেছেন? কোর্ট সিকিউরিটির দায়িত্ব তো কর্নেল শামসের উপরে ছিল। কোর্ট সিকিউরিটির দায়িত্ব তার উপরে ছিল? কোর্ট সিকিউরিটির না, এই দরবার হলের দায়িত্ব। কোর্টের ব্যাপারে কোর্টে ছিল একটা, দুটো কোর্ট স্যার, একটা হচ্ছে যেটা ম্যান করেছিল সেক্টর, একটা সেন্ট্রাল। এখন একটাতে ম্যান করেছিল হচ্ছে মেজর রিয়াজ। দর্শককে বলছি যে কোর্ট মানে হচ্ছে যেখানে অস্ত্র থাকে, আর্মারি, এবং এটা খুব সিকিউর ভাবে রাখা হয় এবং এটার দায়িত্ব সবসময় আর্মি অফিসারের থাকে। এটার দায়িত্ব অফিসার থাকে না? অস্ত্র হারানোর পরে একটা অফিসারকে, আচ্ছা, এটা ওই অস্ত্র হারিয়ে যাওয়ার পরে অফিসারকে নিয়োগ করা হয়েছে। নরমালি একজন সার্জেন্ট এবং তার সাথে একটা গার্ড থাকে। আচ্ছা, কিন্তু যেহেতু এসএমজি হারিয়ে গিয়েছিল 3টা, এই জন্য 24 ঘন্টা অফিসারকে দেওয়া হয়েছিল। তাহলে দুটো কোড ছিল, বিডিআর আর একটা অ্যামুনিশন ডাম। তো আমি কোর্টে থাকছে হচ্ছে অস্ত্র থাকছে, আর অ্যামুনিশন দাম থাকছে আর একটা, শুধু গোলাবারুদ। তো মেজর রিয়াজ ছিল একটা কোর্টে এবং আরেকটাতে ছিলেন হচ্ছে মেজর সালাম, সম্ভবত সালাম স্যার অলরেডি হি ওয়াজ কিল্ড। মেজর রিয়াজকে, বাট দুজনেই কিন্তু আরাম ছিল, তাদের কাছে কোনো পিস্তল অথবা অস্ত্র ছিল না তাদের কাছে। না, যেহেতু স্যার এটা হচ্ছে একটা মানে অকওয়ার্ড সিচুয়েশন, এই সিচুয়েশনে একজন অফিসারকে নিয়োগ করা হয়েছে। তো অফিসারকে যেহেতু নিয়োগ করা হয়েছে, তাকে কোনো অস্ত্র সারা এমনি নিয়োগ করা হবে। আপনি কি মনে করেন যে এই যে অস্ত্র সিপাহীদের কাছে চলে গেল, গোলাবারুদ চলে গেল, এখানে কর্নেল শামসের কি ভূমিকা থাকতে পারে বা ভূমিকা থাকার সুযোগ আছে কিনা? এখানে ওই অস্ত্র বের করাটা তো আগের রাত্রে যে মিটিংটা, লাস্ট 3টা মিটিং হয়েছে আগের রাত্রে, 24 তারিখ রাত্রে, ওই মিটিং এর সময় কে কারা অ্যামুনিশন ডাম্পে যাবে, কারা কোন অস্ত্রাগারে যাবে, অস্ত্র বের করবে, কোড ভেঙে কিন্তু গার্ডকে ওভার পাওয়ার করে নেওয়া হবে। প্রথমে ওই অংশ হিসেবে টিম কিন্তু ওইখানে গ্রুপিং হয়ে যায়। তো টিম গ্রুপিং হওয়ার পরে সকালে এসে ওইভাবে তারা প্রথম ডিউটি অফিসারকে কন্ট্রোলে নেয়। তো ডিউটি অফিসার যে
সে যদি অস্ত্র থাকতো, ওইখানে খেয়াল করতে হবে যারা আসছে কিন্তু তাদেরকে ধরতে, তারা কিন্তু অস্ত্র সহ আসছে, 8-10 জন। এরা অস্ত্র নিয়ে তারা আসছে। অস্ত্র পেল কোথায়? এই আমাদের যে অস্ত্রের হিসাব হচ্ছে যে 4টা গেটে গার্ড থাকে অস্ত্র সহ, আর 2টা কোতে এবং অ্যামুনিশন ডাম্পে অস্ত্র থাকে খোলা, এবং অ্যামুনিশনও থাকে। তো এই হিসাবে আমার যেটা হিসাব ছিল, যদি আমি 8টা করে ধরি, 4-8টা 32, আর এই 10-20টা প্রায় 52টা অস্ত্র বাইরে থাকার কথা। 52টার সাথে যদি আমি 100 রাউন্ড করে গোলা ধরি, তাহলে 5000। এবং এর সাথে আরেকটা কথা যে খুব প্রচলিত আছে, যেটা জাইদিও বলেছিল তার সাক্ষাৎকারে, যে বাইরে থেকে এক পিকআপে করে বেশ কিছু ব্যক্তি প্রবেশ করেছিল, বলা হয়ে থাকে, যাদেরকে কেউই চিনতে পারে নাই, এবং যাদের ব্যাপারে অনেক বলা হয়ে থাকে যে তাদেরকে হয়তো বেরিয়ে যেতে সাহায্য করা হয়েছে। এটা হচ্ছে আপনার কর্নেল শামসের গল্প। সে যে বিল্ডিং এ লুকিয়েছিল সেখান থেকে দেখছে তার পাশে 5 নাম্বার গেট, সামনে দরবার হল। এটা তার একটা ন্যারেটিভের অংশ, যে একটা পিকআপ 5 নাম্বার গেট দিয়ে ঢুকে এবং সেই বিল্ডিং এর জানলার ফাঁক দিয়ে সে বলতেছে, ওই পিকআপের মধ্যে আমি 15 থেকে 17টা অ্যামুনিশন বক্স দেখছি, ওখান থেকে 3টা বক্স খোলা দেখছি, 3টা বক্স থেকে আবার ক্লিপ বের করে করে ইস্যু করা হচ্ছে, এটা দেখছে। মানে এটা দিয়ে এই ডেসক্রিপশন প্রমাণ করা যে সে ওই পিকআপের পাশে দাঁড়ানো ছিল। আমি তাকে তাহলে তো সে এটার অংশ হতে পারে। অফকোর্স আমি সেই পয়েন্টে আসতেছি। এই গল্পটা হচ্ছে যে পার্ট অফ দি ন্যারেটিভ, যে বাইরের থেকে সন্ত্রাসী গোষ্ঠী বা কোন মৌলবাদী গোষ্ঠী অস্ত্র নিয়ে আসছে। মৌলবাদী তো বলে না, অ্যাকচুয়ালি এসছে অস্ত্র এবং গোলাবারুদ হচ্ছে ভিতরের। আর যেটা ঢুকছে, যেটা ধারণা করা হয়, ভোরবেলা একটা ট্রাকে করে কিছু খেলোয়াড়ের ড্রেসে বাইরের লোক ঢুকেছে না, বিডিআর এর সৈনিকরা নরমালি ভোরবেলা ফজরের পরে হয়তো প্র্যাকটিসে যায় বাইরে, বা দৌড়াইতে গেল কোনো মাঠে, যেয়ে দৌড়ায় আবার ফেরত চলে আসলো। তো গাড়িতে মাঠ পর্যন্ত যাবে, আবার এসে গাড়িতে উঠে আবার ফেরত আসবে। তো ওরকম একটা ট্রাক আসছে, যেটাতে ধারণা করা হচ্ছিল যে এই যারা বাইরের যারা ঢুকছে তারা ওইভাবে ঢুকছে। আর অস্ত্র গোলাবারুদ কিন্তু ভিতরের। শামসের যে রোলটা, সে তার ওই ডেসক্রিপশনটাই কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ করছিলাম যে তুমি এই ডেসক্রিপশন যে দিবে সে অবশ্যই পিকআপের পাশে দাঁড়ানো থাকতে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, 3টা বক্স খোলা, যেখানে 44 ব্যাটালিয়নের সৈনিকরা বিদ্রোহ করলো এবং সেই ব্যাটালিয়নের কমান্ডার শামস, তাহলে আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে শামস এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল না, যদি ধরে নেই, তাহলে তো কাজে ব্যর্থতার জন্য তার পানিশমেন্ট হওয়ার কথা নাকি? আপনাদের আর্মি রুলে কি বলে এটা নিয়ে আমি বলি তাহলে। শামসের সাথে, শামস শুধু না, ওর ব্যাটালিয়নে আরো 3টা অফিসার ছিল। ওর ব্যাটালিয়নে টোটাল এবং 4 জনই বেঁচে গেছে। শামস এবং তার মানে যারা বিদ্রোহ করলো যে ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়নের 4 অফিসারের কারো কিছু হলো না। আবু, মেজর ইশতিয়াক এন্ড মেজর শফিক, তো 4 জনেরই কিছু হলো না, কিছু হয়নি। They all came out intact। এর সাথে আর যারা বেঁচেছে, কর্নেল মুকিম, লেফটেন্যান্ট কর্নেল মুকিম, তার নর্থ বেঙ্গলের কোন ব্যাটালিয়নের সিও ছিল, আর এক ছিল মেজর মুকাররম, ও একজন সার্ভাইভার। বাট সার্ভাইভারের ক্যাটাগরি কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে যে সার্ভাইভারদের মধ্যে যারা ফার্স্ট ওয়েভে পালিয়ে চলে আসছে, মানে আমি তাদেরকে কিন্তু আবার গ্রেটার সিনারিওতে কাওয়ার্ড বলবো, যে যখনই হইচই শুরু হয়েছে তারা পালিয়ে গেছে, জীবন নিয়ে পালিয়ে গেছে, এবং এমন ডেসক্রিপশন দিছে, শেমফুল ডেসক্রিপশন, যে আমি পেপে গেছে চড়ে পার হইছি, এবং তারা দেয়াল থেকে টপকে বেরিয়ে আসছে। ওই দেওয়ালে উঠতে গেলে পেপে গেছে উঠতে হয়। আচ্ছা, তো আমি শামসের ব্যাপারে আসি। আমি এই শামসের কথাটাই বলছি, যে এই শামস যে গল্পটা বলে, হি ইজ পার্ট অফ দি টিম, যেটা বোঝা যায়। এবং সে ওইখানে তার টিম 3 জন অফিসারই ছিল। শামসের সব থেকে বড় জিনিস হচ্ছে যে সে যেখানে ইউজ করছে 3টা ফোন ইউজ করছে, তার নিজের ফোন সহ আরো 2টা ফোন। এই 3টা ফোনের কল রেকর্ড আমার কাছে আসে। এটা থেকে দেখা যায় যে সে এমএসপি ছিল ব্রিগেডের আবেদিন, মারা গেছে সেকেন্ড লং কোর্সে, তার সাথে সে মিনিমাম 7 বার কথা বলছে। আর আরেকটা সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে মোগল মিয়া, সে তার ভাই হিসেবে, শামসের ভাই হিসেবে ফোন করেছে অন্য একটা নাম্বার, তার অফিসিয়াল নাম্বার থেকে মোগল মিয়ার সাথে কথা বলছে। তো মোগল মিয়ার র‍্যাব কি করছে, আপনার মোগল মিয়ার সাথে তখন তো মানে দে ওয়ার ইনভেস্টিগেটিং ফার্স্ট
15 days। তো ওই অফিসাররা যারা ছিল দে টক এই নাম্বার থেকে শামসের ফোনে কে করছে, এতবার ফোন, শামসের ভাই, শামস বলছে আমার ভাই। তখন শামসের ভাই হিসেবে কল দিছে শামসের ফোন দিয়ে যে আমি শামস বলছি। তখন সে আবার বলছে যে ভাই আমাকে তো ডাকছে মানে স্টেটমেন্ট দিতে বলছে। তখন তাহলে তুমি কি বলবা? বলে আমি বলবো আমি প্রধানমন্ত্রীর ড্রাইভার। আচ্ছা, মানে র‍্যাব কিন্তু কথা বলতেছে তার সাথে। আচ্ছা, সে বললে আমি বলবো আমি ওনার মার্সিডিজ, মানে মোগল বলছে যে আমি প্রধানমন্ত্রীর ড্রাইভার, স্টেটমেন্টে বলবো যে আমি প্রধানমন্ত্রীর এই বুলেট প্রুফ গাড়ি চালাই। এবং এই ফোনটা র‍্যাব ট্র্যাক করেছিল বেশ কিছু সময়। তারা পিলখানের ভিতরে ধারণা করা হচ্ছে যখন সারা কতদিন ভিতরে ঢুকছিল বা বাইরেও অনেক সময়, মানে এই 25 এবং 26 তারিখে এই মুঘল মিয়া ওয়াজ ইনসাইড এন্ড ক্লোজ টু, মানে সেম রিপিটারে শামসু ছিল, সেম রিপিটারে মুঘল মিয়া ফর এ লং টাইম। এই মুঘল মিয়া কোথায় এখন? বুলেট প্রুফ গাড়ি ড্রাইভার কোথায় যাবে আমি তো জানি না। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আমি আরেকটু গল্প বলি। আর আবেদিনের সাথে সে কন্টিনিউয়াসলি কথা বলছে, এমএসপি মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, টু দ্য প্রাইম মিনিস্টার। আচ্ছা, ওকে, প্রাইম মিনিস্টার। সেই এই দুজনের সাথে কথাটা প্রুফ করে যে দে ওয়ার ইন কন্ট্রাক্ট এন্ড দে ওয়ার, মানে ওরা ডাইরেক্টিভ আসতেছিল সেই মোতাবেক কাজ হচ্ছিল। এবং সেই হিসেবে গল্পটা ছিল যে এরকম বাইরের থেকে গাড়ি আসছে, মানে ভিতরের কোনো প্ল্যান না। বাট আমরা জানি যে মানে 44 রাইফেল ব্যাটালিয়নে মাইক লাগায় মানে কন্ট্রোল রুম এস্টাবলিশ করা হয়েছে এবং মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে সবাই বের হও, ফলিন হও, অস্ত্র নাও, গেটে যাও, মানে দিস সর্ট অফ থিং, যেটা সিচুয়েশনে। এবং এটা সম্পূর্ণভাবে শামস চেষ্টা করছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এই পুরোটা ধামাচাপা, মানে তার মানে হচ্ছে যে শামসের যে ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়ন যেহেতু প্রধান রোল প্লে করেছে এই পুরো বিডিআর ম্যাসাকারে, শামস চেষ্টা করছে এটাকে লুকানোর জন্য। তাহলে আমার যেটা প্রশ্ন আসে, যেটা যদি কোনো ফেয়ার ইনভেস্টিগেশন হতো তাহলে শামসকেই তো প্রথম সন্দেহের 1 নম্বরে রাখার কথা তালিকা। কোনো ফেয়ার ইনভেস্টিগেশন ছাড়াও মিলিটারি নর্মস এন্ড প্র্যাকটিস যদি বলি, আমার ব্যাটালিয়ন বিদ্রোহ করছে, আমি যদি ওই মুহূর্তে উপস্থিত না থাকি, আমি যেদিন ফেরত আসবো আমার চাকরি চলে যাবে। পাস্ট প্র্যাকটিস বলতেছি। আর ওই দিন তার হওয়া উচিত ছিল সে ওখান থেকে বাকি যে 200 জন যাদেরকে জেলে নেওয়া হয়, আটকানো হয়, ওর সাথে তার ওই কাশিমপুরের নাইলে কেরানীগঞ্জ যাওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম কি 4টার সময় সে বীর তরফে গেট দিয়ে বেরোলো, ওই 2 নম্বর গেট, 4 নম্বর গেট দিয়ে বেরোনোর পরে একটা সাদা গাড়ি আসলো এবং যেটা জানা যায় র্যাবের ডাইরেক্টর ছিলেন কর্নেল শামস, মনে হয় ওর নামও শামস, যিনি পরে লেফটেন্যান্ট জেনারেল এবং এনএসআই ডিজি ছিলেন। He came and picked him up and took him to Jamuna. Okay. And he entered Jamuna and never came out. আচ্ছা, আমি কিছু দর্শকদের কিছু ইনফরমেশন দিচ্ছি যেটা আমাদের আলোচনায় সহায়তা করবে। যে আমি শামস সম্পর্কে যে তদন্ত করেছি এখন পর্যন্ত, তাতে আমি জানতে পেরেছি যে এই শামসকে যমুনায় নিয়ে যাওয়া হয়, যেটা একটু আগে ব্রিগেডিয়ার হাসান নাসির বললেন, যে বিডিআর গেট থেকে বেরোনো মাত্র আরেকজন আর্মি অফিসার র্যাবের গাড়িতে করে তাকে যমুনাতে নিয়ে যায় এবং যমুনাতে নিয়ে যাওয়ার পরে ডিজিএফআই তাকে যমুনাতে নিয়ে যায় এবং যমুনাতে নিয়ে যাওয়ার পরে কয়েকদিন তার সঙ্গে কারো যোগাযোগ হয়নি। এবং আমি শুনেছি বিশ্বস্ত সূত্রে, যেটা হাসান নাসির সাহেব এখন কনফার্ম করতে পারবেন, জাইদি পারবে না, সেটা হলো যে প্রথম যেদিন বাদানুবাদ হয় প্রধানমন্ত্রীর সাথে ইয়াং অফিসারদের ক্যান্টনমেন্টের ভেতরে, সেই বাদানুবাদের অনুষ্ঠানে শামস উপস্থিত ছিল না, অনুপস্থিত ছিল। এটা আমার কাছে ইনফরমেশন। এবং এরপরে তাকে এসএসএফ এ নিয়ে যাওয়া হয়। এসএসএফ এ থাকার পরে বছর 2 এসএসএফ এ ছিলেন, তারপরে তাকে এনএসআই তে নিয়ে যাওয়া হয়। এই শামসও কিন্তু এনএসআই তে যায় এবং এনএসআই তে থাকা অবস্থায় তার কর্নেল হিসেবে তার প্রমোশন হয়। তো এটা পর্যন্ত থাকি আমরা এখন পর্যন্ত। এরপরে আরো যা আমি আসি একটু, তারপরে কি পোস্টিং পায় আমি এরপরে বলবো। তো এখন পর্যন্ত আমার কাছে ইনফরমেশন হচ্ছে যে সে এসএসএফ এ পোস্টিং পায়, তারপরে এনএসআই তে যায়, এনএসআই তে যাওয়ার পরে সে ফুল কর্নেল হয়। বলেন হাসান নাসির। ওই যেটা হয় সাধারণত আর্মিতে, যেটা রুল হচ্ছে যে যখনই এক্সট্রা রেজিমেন্টাল এমপ্লয়মেন্ট বলে, মানে আমি মিলিটারি রুটিন মিলিটারি ডিউটির বাইরে আমি কোনো কাজ করতেছি,
ইট কুড বি বিডিআর, ইট কুড বি আনসার, ইট কুড বি বিএনসিসি অর বাইরের যে কোনো অ্যাপয়েন্টমেন্ট, ইভেন হেডকোয়ার্টারের অ্যাপয়েন্টমেন্টটাকেও ইয়ারি বলা হয়। আর অন্য সার্ভিসে গেলে নর্মালি নিয়ম হচ্ছে যে যদি আমি আর্মি থেকে বিডিআর আসলাম, আই হ্যাভ টু গো ব্যাক টু আর্মি এগেন, কমপ্লিট আনাদার 10 ইয়ার, 2 বছর 10 ইয়ার কমপ্লিট করার পরে দেন আই ক্যান গো টু এসএসএফ অর পিজিআর। তার মানে বিডিআর থেকে আসার পরে তাকে অবশ্যই আর্মিতে ফেরত যেতে হবে, মানে ইউ অলওয়েজ শুড রিমেইন ফিট অ্যাজ এ মিলিটারি অফিসার। বাট এর ক্ষেত্রে এটা ব্যত্যয় ঘটানো হয়েছে। ও যে না, ব্যত্যয় শুধু না, মানে ও যে যমুনাতে ঢুকছে তারপরে তার পোস্টিং অর্ডার পেপার ওয়ার্ক হয়েছে। নরমালি হওয়ার কথা আমার পোস্টিং হবে যমুনাতে, মানে এসএসএফ এ ক্লিয়ারেন্স হবে, আমি জানবো যে আমার ক্লিয়ারেন্স চলতেছে, ক্লিয়ারেন্স হওয়ার পরে পোস্টিং অর্ডার পেলে আমি জয়েন করবো, দেন আই বিকাম এসএসএফ। বাট ওই টাইমটা কি ছিল আমি জানি না, কিভাবে তার প্রসেসটা কমপ্লিট হলো, যদি হয়ে থাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স আগেই করা ছিল, অথবা তার মানে সবকিছু প্রস্তুত ছিল, অল তো তার মানে কিছু ছাড়াই না, সবকিছু প্রিপ্ল্যান ছিল, অ্যাবসলিউটলি প্রিপ্ল্যান ছিল, ঢুকছে আর বের হয় নাই, এবং এসএসএফ এই অ্যাবজর্ব হয়েছে। এবং ওইখানে তার কর্নেল হিসেবে প্রমোশন হওয়ার পরে হি ওয়াজ পোস্টেড টু এনএসআই, এনএসআই থেকে হি বিকেম মেজর জেনারেল। আমি আসছি ওটা, আমি পরে ব্রিগেডিয়ার, আমি ব্রিগেডিয়ার, মেজর জেনারেল হয় নাই, ওটা আমরা এনএসআই পর্যন্ত থাকি, যে উনি এনএসআই তে তার কর্নেল প্রমোশন হলো এনএসআই তে। তো মেজর জাইদি বলছিলেন যে আপনার সাথে দেখা হয়েছিল ওই প্রধানমন্ত্রীর সাথে বাদানুবাদ হওয়ার পরে আপনার সাথে কোনো একটা জায়গায়, যেখানে আপনি বললেন অন্যান্য অফিসাররা তাকে চার্জ করছিল এবং তাকে টনিক শামস বলছিল, এটা একটু বলেন। এটা হচ্ছে সেনাকুঞ্জে একটা আমাদের যারা সার্ভেড অফিসার ছিলাম তাদের সবাইকে ডেকেছিল, বা কোনো একটা কাজে গিয়েছিলাম আমরা, তখন আমি স্যারকে দেখলাম যে ওনাকে সব জুনিয়র অফিসাররা ধরে ফেলছে, ঘিরে ফেলছে, যে আপনি কেন এই কথা বললেন, টনিকের কাজ হয়েছে, হাসিনার বক্তৃতায় টনিকের কাজ হয়েছে, এটা আপনি বলতে হবে। তখন উনি লিটারেলি যে ক্ষমা চাচ্ছিলেন যে আমার এটা ভুল হয়ে গেছে, হ্যাঁ তোমরা ইয়ে করো না, এটা ভুল বশত বলে ফেলছি বা এরকম কিছু একটা। তখন আমি ভাবলাম যে একজন লেফটেন্যান্ট কর্নেল এইভাবে অ্যাটিটিউড করবে, আমার খারাপ লাগলো যে এইভাবে তো একজন অফিসার আরেকজন অফিসার কাছে ক্ষমা চাইবে কেন? আমি যদি ভুল করে থাকি তাহলে ঠিক আছে, আই ডিড মিস্টেক, ওকে আমি মিস্টেক ভুল করছি, তো ক্ষমা চাবে না কেন? ক্ষমা চাবে না কেন? আপনাদের আর্মি চিফও তো ক্ষমা চেয়েছিল। মঈনুদ্দিন যখন তাকে প্রধানমন্ত্রীর সামনে তাকে ধরা হলো এবং তাকে বলা হলো যে আপনি রিজাইন করেন, তখন সে লিটারালি ক্ষমা চেয়েছিল, তাই না হাসান? এটা অফিসার লাইক কোয়ালিটি না, যাই হোক এটা মানে অফিসার লাইক, আমি যদি ভুল করে থাকি ওকে পানিশ মি, I take the responsibility. Correct. But officer like quality আমি তার মধ্যে officer like quality দেখিনি। তারপরে কি আর দেখা হয়েছে আপনার সাথে? না, তারপরে আমার দেখা হয়নি, না আর দেখা হয়নি, আজ পর্যন্ত আর আপনার সাথে দেখা হয়নি। আচ্ছা, আমি পরের কাহিনীতে একটু যাই। দর্শক আপনারা শুনলেন যে আইন কানুনের ব্যত্যয় ঘটিয়ে কর্নেল শামসকে এসএসএফ এ নেওয়া হলো প্রথমে, এবং তারপরে তাকে এনএসআই তে নেওয়া হলো। এনএসআই তে থাকার পরে জি বলেন, আর্মি অ্যাক্ট 31 যেটা মিউটিনির উপরে যে অ্যাক্টটা আছে, সেনা আইন, এটা স্পষ্ট বলে যে কোনো বিদ্রোহের কোনো স্থানে যদি কোনো সামরিক অফিসার বা ইভেন সৈনিক যদি থাকে উপস্থিত, তাকে সে প্রথম এটাকে রেজিস্ট করবে। আর তো যদি রেজিস্ট করার ক্ষমতা না থাকে, সে এমন কাউকে জানাবে যে রেজিস্ট করার ক্ষমতা রাখে। মানে একটা অফিসার হিসেবে তার ইমিডিয়েট দায়িত্ব ছিল সে নিজে রেজিস্ট করবে। সিও 44 রাইফেল ব্যাটালিয়ন হিসেবে তার প্রথম দায়িত্ব ছিল কিন্তু এটাকে রেজিস্ট করা। তার ব্যাটালিয়ন বিদ্রোহ করতেছে, সে যেহেতু ওই রেজিস্ট করার কোনো প্রমাণ কোথাও দেখাতে পারেনি, সে জেসিওদের সাথে কথা বলছে, তারপরে তাকে অফিসিয়ালি আর কোথাও লোকেরটাই সে বলতেছে আমি লুকিয়েছিলাম, এবং লুকানোর কথা বলতে যে একটা পর্যায়ে সে কমিশনকে বলছিল যে আমি বক্স খাটের নিচে লুকাইছিলাম। আবার তার সাথে এটাও বলছে যে গাড়ি এসছে, গাড়ির মধ্যে জানলা দিয়ে সব দেখেছে, গাড়ির ভিতরে 15টা বক্স আছে সেটা পর্যন্ত বলে ফেলেছে, সেটার মধ্যে 3টা বক্স খোলা, এটাও বলে ফেলছে। তো এই ধরনের বক্তব্যতে সে মোটামুটি কনফার্ম করছে যে দ্যাট হি কামস আন্ডার সেকশন 31, যে ওইখান থেকে তার মানে এই যে মানে এই মানে তার কোর্ট মার্শাল হওয়া উচিত। কোর্ট মার্শাল হলে কিন্তু বিডিআর এর পুরো কেসটা এখানে বিচার শুরু হয়ে যায়। এটাকে তার ইমিডিয়েট শামসের কোর্ট মার্শাল হওয়া উচিত ছিল। এই 4টা অফিসার যে 44 রাইফেল ব্যাটালিয়নের 4 জনেরই কোর্ট মার্শাল হওয়ার কথা। এন্ড কোর্ট মার্শাল হলে এর সাথে ধরেন কর্নেল মুকিম আছে, মোকাররম আছে, তারা যাদের রোল পাওয়া গেছে নেগেটিভ রোল,
এদেরকে যদি কোর্ট মার্শাল করা হয় তো এদের সাথে কারা ইনভলভ, অটোমেটিক কোর্ট মার্শালের আওতায় বিচার শুরু হয়ে যেত। আচ্ছা, তা তো হয়ই নাই, তা তো হয়ই নাই। দর্শক আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই কর্নেল শামসকে কাভার পোস্টিং এ ওয়াশিংটনে পাঠানো হয়েছে, এনএসআই থেকে তাকে পাঠানো হয়েছে কাভার পোস্টিং এ। কাভার পোস্টিং এর কথাটা একটু বলে দেই আপনারা যারা জানেন না, যে সাধারণত ইন্টেলিজেন্সের যারা লোকজন থাকেন তাদেরকে কোনো বিশেষ দায়িত্ব দিয়ে বিদেশে পাঠানো হয়, একটা ডেজিগনেশন দিয়ে পাঠানো হয়। নর্মালি এমবাসি গুলোতে কনসুলার থাকতে পারে, ইকোনমিক মিনিস্টার থাকতে পারে, নানা নামে, কিন্তু আসলে তাদের দায়িত্ব যেটা থাকে এটা গোয়েন্দাগিরি রাষ্ট্রের পক্ষে, এবং এটা সব দেশই করে থাকে। এটা বাংলাদেশ যেমন করে সেরকম পাকিস্তান করে, ইন্ডিয়া করে, আমেরিকা করে, রাশিয়া করে, সবাই করে, এটাই নর্মস আর্মির। তো এই ব্যক্তি যার কোর্ট মার্শাল হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহের দায়ে, তাকে শেখ হাসিনা প্রাইস পোস্টিং হিসেবে ওয়াশিংটনে পাঠিয়েছিল কাভার পোস্টিং এ। এটা কি ঠিক? অবশ্যই। তাহলে সে ওখান থেকে সে জানে তার পরিণতি কি দেশে, এই জন্য সে আর কখনো ফেরত আসে না। ফেরত এসছে, আমি এটা বলছি, ফেরত আসছিল। আমি সেই কাহিনী একটু বলি, এই জন্যই আমরা এই সরাসরি আলোচনা করি যে আমার কাছে কিছু ইনফরমেশন আছে, আপনার কাছে কিছু আছে, জাহিদির কাছে আছে। আমাদের সকলেরই উদ্দেশ্য দর্শক এই ইনফরমেশন গুলো আপনাদেরকে জানানো, জনগণকে জানানো, যাতে করে যে কোন সরকার যদি ধামাচাপা দিতেও চায় আপনারা আপনাদের জাজমেন্ট করে ফেলবেন, জাতি যেন তার জাজমেন্ট করে ফেলে। এই কারণেই আমার দেশ থেকে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি, এবং আমরা সবাইকে বলছি আপনারা আসুন, আপনাদের কাহিনীগুলো জাতিকে জানান, যাতে আর কখনো বিডিআর ম্যাসাকারের মতো ন্যাক্কারজনক বিদ্রোহ বাংলাদেশের সেনাবাহিনীতে না হয়। এটাই আমরা সবাই চাই। তো তিনি ওয়াশিংটনে গেলেন কাভার পোস্টিং এ, তারপরে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পরে তাকে ব্রিগেডিয়ার জেনারেলে প্রমোশন দেয়া হলো। ওখানেই তার পোস্টটাই ছিল ব্রিগেডিয়ার না, তার প্রমোশন হয়েছে 2019 সালে। আচ্ছা, এখানে দুটো বক্তব্য আছে। কেউ কেউ বলছেন যে এনএসআই থাকা অবস্থাতেই তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে প্রমোশন পেয়েছিলেন, তারপরে ওয়াশিংটনে গেছেন। আবার আরেকটা তথ্য আমাকে বলছে যে তিনি এর মধ্যে বাংলাদেশে এসেছিলেন এবং তারপরে তাকে ব্রিগেডিয়ার জেনারেল করা হয়েছে। কোন একটা জায়গায় গ্যাপ আছে এখানে। এখানেও আপনি দেখেন ইন্টারেস্টিং হচ্ছে যে তিনি কখনই আর সেনাবাহিনীতে ফেরত আসেন নাই। এটাও দর্শক বুঝতে হবে যে বিডিআর ম্যাসাকারের পরে তিনি আর কোনোদিনই সরাসরি সেনাবাহিনীতে ফেরত আসেন নাই। এটাকে কিভাবে দেখেন আপনি? দীর্ঘ সময় 2008 থেকে 2019 কত বছর হলো? 11 বছর একটা লোক আর সেনাবাহিনীতে ফিরে আসলো না, কিন্তু তার ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত প্রমোশন হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? এটা হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা ফলো করছি, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ফলো করছে ব্রিটিশ আইন, যেটা পাকিস্তান অ্যাডপ্ট করেছে। আমরা অ্যাজ ইট ইজ শুধু পাকিস্তান কেটে বাংলাদেশ লিখে 53-54 বছর এটা পার করছে। বাট এই গত 16 বছরের মতো এই আইনগুলোকে এত মিসইউজ আর কখনো করা হয় না। মানে এটার যত গ্যাপ আছে, প্রত্যেকটা গ্যাপকে মিসইউজ করে চরম ভাবে সশস্ত্র বাহিনীকে মিসইউজ ধ্বংস করা হয়েছে। তো এই ধ্বংসটা এটাই কিন্তু কারণ যে আমরা গত 16 বছরে যত অফিসারকে সাফার করানো হয়েছে, আজকে পর্যন্ত একটা অফিসারকে 1 টাকা বা 1 পয়সা বেনিফিট অফিসিয়ালি দেওয়া হয়নি, বাট আন্ডারহ্যান্ড দেওয়া হচ্ছে। আমরা খবর পাচ্ছি, মানে যেই কথা বলছে তাকে টাকাটা কোথেকে আসছে, ওই হোটেল, ব্যাংক, বিজনেস প্রতিষ্ঠান, সেনা কল্যাণ, বিভিন্ন জায়গা থেকে যে টাকাগুলো আসে সবকিছুর একটা কমিশন, একটা পার্সেন্টেজ অফিসিয়ালি জমা হয়, আবার আনঅফিসিয়ালি জমা হয়। সেই সোর্স গুলো থেকে সবাইকে পে করা। আচ্ছা, সেটা তো একটা গেল। এটা নিয়ে আমরা আরো আলোচনা করবো আপনার সাথে। এটার জন্য রিফর্ম নিয়ে এই সশস্ত্র বাহিনীকে রিফর্ম করতে আমরা আলোচনা করবো। আমিও তাই চাই। আমি যদিও একজন নাগরিক, একজন সিনিয়র সিটিজেন হিসেবে বাংলাদেশের, আমি চাই যে বাংলাদেশে একটা অসাধারণ সশস্ত্র বাহিনী তৈরি হোক, যারা দেশের জন্য জীবন দেবে এবং জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করবে। যেমন করে জুলাই বিপ্লবে আমাদের তরুণেরা জীবন দিয়ে স্বাধীনতা ফিরিয়ে এনেছে, এটা আমরা সেনাবাহিনীর কাছ থেকে চাই। হাসান নাসির সাহেব, এই আত্মদান আমরা সেনাবাহিনীর কাছ থেকে চাই। মেজর জাহিদি স্যার, আপনারা এভাবে জীবন দেবেন। বিদেশি যখন দখলদার বাহিনী বাংলাদেশে আসবে, এই
আগস্ট বিপ্লবের মতো, এই জুলাই বিপ্লবের মতো আপনারা জীবন দেবেন। এটাই তো আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। কিন্তু এটা তো হয় নাই নাসির সাহেব। আমরা যদি বলি শেখ হাসিনার 2008 থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী এই রোলটা তো পালন করতে পারলো না স্যার। এই মুহূর্তে কেন পারলো না? আপনি চিন্তা করেন, সেনাবাহিনীতে আপনারা জেনারেল আজিজের মতো লোককে আপনারা সেনাপ্রধান বানিয়েছেন, তাকে আপনারা স্যালুট করেছেন। কিভাবে সম্ভব আজিজের মতো লোককে স্যালুট করা? আর্মি আপনার শফিউদ্দিনের মতো লোককে আপনারা স্যালুট করেছেন, কিভাবে সম্ভব এদেরকে স্যালুট করা? তো এটাই আমাদের দুঃখের জায়গাটা, এই জায়গাতেই। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের অসাধারণ ভালোবাসা ছিল। সেনাবাহিনীকে তারা মনে করে যে তারা আমাদেরকে রক্ষা করবে বিদেশি কি বলবো যে কোনো রকম অ্যাগ্রেশনের কাছ থেকে। অথচ 2008 থেকে আজ পর্যন্ত, এই জুলাই বিপ্লব পর্যন্ত, বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে এভাবে লুটিয়ে দেয়া হলো। সেনাবাহিনী থেকে একটা প্রতিবাদ আসলো না। সেনাবাহিনীর একটা টপ এশেলনকে কিনে ফেলা হয়েছে। কিন্তু আমার কষ্টটা লাগে বোধহয়, মানে সৈনিকরা কিন্তু আনএফেক্টেড, ভেরি ফিউ, আর ইয়াং অফিসার্স এখনো সেফ আছে। ইয়াং অফিসারদের কারণেই তো গুলি চালাতে পারে নাই এইবার। এবং আপনাদের আই মাস্ট কনগ্রাচুলেট পিপল লাইক ইউ। আপনারা যারা রিটায়ার্ড আর্মি অফিসাররা, আপনারা রাস্তায় নেমেছিলেন। আপনাদেরকে জাতির তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ইয়াং অফিসারদের ধন্যবাদ জানাচ্ছি যারা রিফিউজ করেছে গুলি করবার জন্য। যে ছাত্ররা রাইফেলের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছে, আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য এটা একটা উদাহরণ এবং আমাদের জন্য লজ্জার বিষয়। আবু সাইদ যেভাবে উদ্যত বন্দুকের সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছে, ইতিহাসে আর কোথাও পাওয়া যাবে। আমরা তো চাই বাংলাদেশ সেনাবাহিনী 2 হাত প্রসারিত করে যাবে না, তারা অস্ত্র হাতে লড়াই করবে যদি অন্য কোন দেশ থেকে বাংলাদেশকে আক্রমণ করতে চায়। আমরা তো আছি আপনাদের পাশে। এখন আবু সাইদ কিন্তু আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য একটা আইকন, আপনাদের আইকন হওয়া উচিত। আপনাদের ব্যাটালিয়ন, আমি তো মনে করি আপনাদের ব্যাটালিয়ন হওয়া উচিত আবু সাইদের নামে। আমি তো প্রস্তাব করবো আপনাদের নতুন ব্যাটালিয়ন হোক সাইদ ব্যাটালিয়ন আর আবু সাইদ ব্যাটালিয়ন। এটা তো হওয়া উচিত। এক্সেলেন্ট, এটা হওয়া উচিত। আপনি বাংলাদেশের মানুষের সাহস চিন্তা করুন। কদিন আগে আপনারা দুজনেই নিশ্চয়ই দেখেছেন, আপনি তো বিডিআর ছিলেন, যেটা পরে বিজিবি হয়েছে, এবং আপনি লড়াই করেছেন জাইদি, যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পাশে একজন কৃষক, খুবই পাতলা গায়ের, মানে আমার চেয়ে চিকন, আমার থেকে শর্ট, ছোটখাটো গড়নের একজন কৃষক, হাতে একটা কাস্তে। আপনি এদের বীরত্ব দেখে মানে আমরা অভিভূত হই। এবং এই বীরত্ব যদি বাংলাদেশ সেনাবাহিনীকে এনার্জাইজ না করতে পারে, তাহলে জাতির জন্য এটা একমাত্র উপায় হচ্ছে যে আমাদের ওই যারা কিলার করাপ্টেড যে গ্রুপটা আছে ওইটাকে বেছে আলকাট করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আসি আমি, কারণ এরপরে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সেটা হলো, আমার ইনফরমেশন অনুযায়ী যে এসছিলেন, বাংলাদেশে এসছিলেন এই ভদ্রলোক শামস, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে এসছেন অথবা এখানে এসে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন, এটা আমরা আরো একটু কনফার্ম করব যে সেটা হয়েছে কিনা। তারপরে তিনি পার্মানেন্টলি চলে গেছেন। তিনি আমেরিকাতে গেছেন, এটা ঠিক, এটা আপনার সাথে আমিও তাই জানি, এবং তিনি এখন আমেরিকাতেই আছেন। তো তা যদি হয়ে থাকে, আমরা যদি জানি যে শামস এখন আমেরিকাতে আছে, আপনি আমাকে বলেন বা জাইদিও আমাকে বলেন যে তাকে ফিরিয়ে আনার কি আমাদের কোনো মেকানিজম নাই? কারণ আমার এত বড় হত্যাকাণ্ড, এতগুলো আর্মি অফিসার, জাইদি আপনার কলিগদের এভাবে হত্যা করা হয়েছে, আপনার কলিগদের ফ্যামিলির উপরে এরকম নির্যাতন করা হয়েছে। আপনারা কি চান না যে এটা পুরো ইতিহাস এটা জানুক জাতি, এবং এর মধ্যে যারাই জড়িত থাকুক, সেটা বিডিআর এর সিপাহীরা হোক, কিংবা পলিটিশিয়ানরা হোক, কিংবা আর্মি অফিসাররা হোক, তাদের বিচার হওয়া উচিত। এটা তো আপনারা চান, অবশ্যই এটা তো চাওয়ার কথা আপনাদের। না, ভিতরের মানে আর্মি অফিসার কেউ ইনভলভ হওয়াটা মানে তো আমাকে আরো বেশি করে তদন্ত করতে হবে যে আমার ঘরের ভিতরে শত্রু। এটা বিচার ছাড়া ছেড়ে দিলে এই ঘটনা তো আবার হবে। আমরা চাচ্ছি যে এই ঘটনাটা যে কোনো মূল্যে, আমার আফসোস যে এই কমিশনটা তো আমরা শহীদ মিনারে যে আন্দোলন করে আপনারা বের করেছেন,
এখন শহীদ সৈনিকদের এবং শহীদ পরিবারের সাথে। বাট আমার দুঃখ হচ্ছে যে এখন এই যারা এই হত্যাকাণ্ডের আসামিদেরকে বাঁচাতে চাচ্ছে তারা একটা ন্যারেটিভ ছাড়ছে যে এখন শহীদ পরিবারের একমাত্র চাহিদা হচ্ছে শহীদ দিবস ঘোষণা, 25 ফেব্রুয়ারি শহীদ দিবস, এবং আমাকে চার্জ করছে যে আপনি কেন এটা নিয়ে অন্য কিছু নিয়ে কেন বাড়াবাড়ি করছেন। আমার উত্তর একটাই যে শহীদ পরিবার হয়তো তাদের ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে, সেটেল হয়েছে, কেউ বেশি পেয়েছে কেউ কম পেয়েছে, এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, আমরা এটার দিকে যেতেই চাই না। আমার কলিগ একটা মারা গেছে, 57টা মারা গেছে, আগামীতে তো 114টা মারা যেতে পারে। শুধু কলিগ মারা যায় নাই হাসান সাহেব, আপনি দেশের সশস্ত্র বাহিনীকে শেষ করে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে যে আমার প্রথমই এটা হচ্ছে যে আমার সাথে যে আমি যার সাথে কাজ করেছি তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর তারপরে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সবকিছুকে হুমকি করা, 3টা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানে 3টা সার্ভিসেস এবং বিডিআর একসাথে মানে এটাকে ইয়ে করা হয়েছে। তো এই পরিস্থিতিটাকে ভবিষ্যতে যদি না হয় এটার জন্য আমাদের অনেক কাজ করার আছে। আমি আশা করছিলাম যে কমিশন প্রথম আগের রিপোর্টটা নিবে, তারপরে হয়তো আমাকে ডাকবে। আমি কেন আপনাকে ডাকে না এখনো? না 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 না, তো আপনি একমাত্র ব্যক্তি, না না আপনি একমাত্র ব্যক্তি যিনি নোট অফ ডিসেন্ট দিলেন, আপনাকে এই কমিশন এখনো ডাকে নাই? এখনো ডাকে নাই। প্লাস আমি মনে করি যে কমিশন যদি বিন্দুমাত্র তথ্যের উপরে কাজ করে থাকে তাহলে তার প্রথম এই 44 রাইফেল ব্যাটালিয়নের সব অফিসারের এগেইনস্ট অ্যারেস্ট ওয়ারেন্ট এবং ইয়ে বের করার ব্যবস্থা করা উচিত। তদন্ত গুলি মারেন, তাদেরকে হাজির করার জন্য যাকে যাকে বলতে হয়, ইন্টারপোলে বলতে হয়, কিভাবে করতে হবে তার এগুলো করে তাদেরকে হাজির করা উচিত। এবং বিশেষ করে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা ইনভলভ, সুবেদার তোরাবালি যে রাইফেল, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি বিকজ এটার সাথে এটাও যে আওয়ামী লীগের নেতা লিটন নামে একজন ছিল, লিটনের বাবা, সে আমার ওখানে ওয়ার্ড কমিশনার, ওই এলাকা হাজারীবাগের ওয়ার্ড কমিশনার। তার কাছে 4বার কল আসছে, 24, 25, 26, 27 তারিখ পর্যন্ত। সিঙ্গাপুর থেকে 4বার কল আসছে, 5বার কল আসছে, আর ভারত থেকে এসছে 4বার কল, এবং এর মধ্যে একটা শুধু সিঙ্গাপুরের মিস কল, আর বাকিটা পরে মানে 74, 75, 78 মিনিট সেকেন্ড পর্যন্ত। তার মানে এটা 2 মিনিট 3 মিনিটের উপরে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 11টা 25 তারিখ 11টা 7:30, 35, 11টা 7-এ প্রথম কল, 30-35 এ কল। এরপরে কিন্তু 12:15টার সময় স্ক্রলে আসছে। আচ্ছা, তার মানে আগেই ইনফরমেশন আদান প্রদান হচ্ছে। জি, এবং 24 তারিখে সিঙ্গাপুর থেকে কল আসছে, আবার 26-27 তারিখে সিঙ্গাপুর থেকে কল আসছে। আমরা খুব দুঃখ পাচ্ছি যে বর্তমান কমিশন যেটা আপনারা আন্দোলন করে করলেন, সেই কমিশনেরও কার্যক্রম, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে নেগলেক্ট, না না প্রথম কাজ আপনাদেরকে নেগলেক্ট করা, এবং তারা এত স্লথ গতি, তাদের গতি এত কম, তাদের কর্মপদ্ধতি, টার্মস অফ রেফারেন্স আমরা কিছুই বুঝতে পারছি না। এবং আরেকটা খারাপ ব্যাপার হচ্ছে যে তারা জাতিকে কিছুই জানাচ্ছেন না। এতদিনে কি তাদের কতদূর অগ্রগতি হলো এটা কি তাদের একটা জানানো উচিত ছিল না মিডিয়াকে? একটা ভয়ঙ্কর বিষয় যেটা বিচারে হয়েছে, এই আবুল কাহার আকান্ত, সে প্রথম আপনার ম্যাক্সিমাম 17 জনকে পেয়েছে যারা কিলিং এর সাথে ইনভলভ, বাকি সব তো পালাই গেছে। রিয়েল কিলাররা কিন্তু দে অল মোস্ট অফ দেম রান অ্যাওয়ে, বাকি 17 জনকে ম্যাক্সিমাম আইডেন্টিফাই করছে। তারপরে এটাকে সংখ্যা বাড়ানোর জন্য আপনার যারা ওই প্রথম তো লাস্ট ডেড বডি পোড়ানোর চিন্তা হয়েছে, পোড়াইতে পারে নাই, তখন কবর দেওয়া হয়েছে। যারা কবর দিছে তাদেরকেও হত্যার আসামি করা হয়েছে, শুধু নাম্বার সংখ্যা বাড়ানো, মানে ওই যে পালিয়ে যারা গেছে তাদেরকে ধরতে পারলো না, এক্স্যাক্টলি তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, মানে প্রকৃত অপরাধীদের পালিয়ে যেতে দেওয়া। একটা হত্যাকাণ্ড মাত্র 15 জন কিলার, এটা হয় না তো, বাকি সব পালাই গেছে। এই জন্য সংখ্যাটা বাড়ানোর জন্য যারা কবর দিছে তাদেরকেও হত্যার আসামি। বাট এটা এই কমিশন যদি সেকেন্ড টপ, মানে ওদের সাথে কথা বলার কিন্তু ক্রস করে দেওয়া আছে। কমিশনের টার্মস অফ রেফারেন্সেই বলা আছে যে 2 এর উঙ্গতে যে এদের সাথে কথা বলা যাবে না, যাদের বিচার এবং শাস্তি হয়ে গেছে তারা বাদ। তাহলে তো এই কমিশন গ্রহণ করা উচিত হয় না, এটা এই কমিশনের কোনো অর্থ হয় না তো। স্বয়ং আমি আইন উপদেষ্টার সাথে কথা বলে তাকে নোট দিয়েছি এবং বলেছি যে এটার ব্যাপারে অবশ্যই যদি আপনি সুবিচার চান, আমার কথা হচ্ছে আপনাকে সাপোজ আপনি দোষী অ্যাকচুয়ালি কিল করছেন, ইউ আর এ কিলার, আপনার ফাঁসি হয়ে গেছে, ইউ নো দ্যাট ইউ উইল ডাই টুডে অর টুমরো, 5 বছর পরে হলে মরবেন, আপনার কিন্তু এখন সত্যি কথা বলতে কোনো আপত্তি থাকবে না।
তো আমাকে আল্লাহর কাছে যেতে হবে তো, অবশ্যই। আপনার বিবেক হয়তো তারা বলবে চলে গেছে। যে আমি মারা যাওয়ার আগে বলে যাই। আর যাদেরকে এই যে মাটি চাপা দেওয়ার জন্য হত্যাকারী হিসেবে 16 বছর 17 বছর জেল দেওয়া হলো, তাদের ব্যাপারটা তো আমার 16 বছর জেল না তো, তাদেরকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড আমি বলতে চাই, তারা মৃত্যুদণ্ডের আসামি, মৃত্যুদণ্ডের আসামি ওয়েট করছে, প্লাস মানে এখন তারা 16 বছর জেল খাটা হয়ে গেছে। তো তাদের ব্যাপারটা তো আমার একটা রিথিঙ্ক করা, রিলুক দেওয়ার স্কোপ আছে। আমি সেটা নিয়ে কোনো আলাপ করছি না, সেটার দিকে। তাহলে কি মানে আমি একটু বলি স্যার, একটু প্লিজ টেকনিকটা আমি বলি স্যার। টেকনিকটা হচ্ছে আমি মানে কিভাবে ওরা একজন নিরপরাধ বিজিবি সৈনিককে কিভাবে একজন মার্ডার কেসের আসামি করা হলো তার টেকনিকটা আমি বলে দিচ্ছি, বলতে দিচ্ছি। মানে তারা কিভাবে করছে আমি এটা বলছি। সেটা হচ্ছে মনে করেন সামোস এক্স কে মারা হচ্ছে, ওয়াই মারছে, এটাকে প্রমাণ করতে হবে। মারছে তো স্যার আউটসাইডের কেউ, মেরেছে হয়তো জেড মেরেছে, আমাকে প্রমাণ আপনি করতে হবে প্রমাণ করেন যে ওয়াই মেরেছে। এখন ওয়াই কে বলা হচ্ছে, একজন সার্ভাইভ অফিসারকে বলা হচ্ছে তুমি অমুক অমুক অমুককে তুমি দেখছো অমুক ওই অমুক জায়গায়। স্যার আমি তো অমুক জায়গায় ছিলাম না, আমি অত মনে নাই, ইয়ে নেই। কেন অমুক দেখছে তুমি দেখো না কেন? চাষ করছে, তার মানে চাপ প্রয়োগ করা হচ্ছে ওই অফিসারের উপর। ওই অফিসার বলছে ঠিক আছে দেখছি, দ্যাটস এনাফ, ওই অফিসার শেষ। আরেকজন অফিসারকে বলছে যে তুমি অমুক সৈনিককে তুমি অস্ত্র সহ দেখছো, কেন আমি দেখিনি, কেন অমুক বলছে দেখছি, তুমি পাশে ছিল তুমি বলছো দেখো নাই, ও বলছে আমি অস্ত্র সহ দেখছি, গেল অস্ত্র সহ। আরেকজন অফিসারকে বলছে যে তুমি ওকে মারতে দেখেছো, হয়ে গেল সে কিলার। এই একটা আমি একটা উদাহরণ দেই। ডিজি মহোদয়ের রানার ক্যামেরা নিয়েছিল, তাকে বানানো হলো সে, আমি জানি না পর এটা কত সত্য মিথ্যা আমি বলবো না, বাট এটাকে বানানো হয়েছে কিলার। সে রানার এসে আমাকে বলতেছে স্যার আমি তো অস্ত্র নিয়েছিলাম না, আমাকে স্যার এই যে দেখেন স্যার আমি এই যে ছবি স্যার আমি স্যার ক্যামেরা নিয়েছিলাম স্যার, আমাকে স্যার বলা হয়েছে স্যার। আপনাকে আপনার সাথে কোথায় দেখা? আমাকে এটা হচ্ছে আমি যখন ওই ইয়েতে যখন ছিলাম কি বলে ওই আলিয়া মাদ্রাসা ওখানে। আচ্ছা, ওখানে ও আপনি সাক্ষী দিতে গেছিলেন তখন এসে সে তখন বন্দি ওই অবস্থায় সে দূর থেকে আমাকে দেখাচ্ছে যে স্যার এই যে স্যার ছবি স্যার আমার সাথে স্যার আমি অস্ত্র নিয়েছিলাম না স্যার, আমি ইয়ে নিয়েছিলাম। আচ্ছা, তাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? আমি জানি না তাকে কি করা হয়েছে, বাট কি নাম ছিল সে রানারের? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে সে যেহেতু ডিজিট ক্লোজ, সে অনেক কিছু জানে, তাকে বাইরে আসতে দেওয়া যাবে না। তো আমাকে দূর থেকে দেখাচ্ছে ডিজি ক্লোজ তো ওই কাহিনী জানে যে কি হচ্ছিল, এই জন্য তাকে বেরোতে দেওয়া, জীবিত বেরোতে দেওয়া হবে না। এই হচ্ছে স্যার, আমি তো পরবর্তী দেখলাম যে এটা হচ্ছে টেকনিক করে অনেক নিরপরাধকে, জানি না অপরাধী কি নিরাপদ আমি জানি না, এইরকম হয়তো করতে পারে। যে এই এরকম কয়েকটা ঘটনা আছে। অনেক সৈনিক কিন্তু বা জেসিওসরা বিশেষ করে যারা সত্যিকার অর্থে বাহিনীকে বা দেশকে ভালোবাসে, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসছে। যারা আমি জানি, আমি বলবো আমরা এখন এই কাজটা করছি। আপনাকে বলি যে আমরা দর্শকদেরও বলছি যে আমরা কিন্তু সবাইকে আহ্বান জানাচ্ছি, সিপাহী, আর্মি অফিসার, যে যে র্যাঙ্কে ছিলেন আমাদের এখানে আসার জন্য। কারণ আমাদের কোনো এজেন্ডা নাই, আমাদের একটাই এজেন্ডা আমার দেশের, যে কি হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের সময় সেটা জাতিকে জানানো এবং সেটা বের করা। এবং আপনার মনে আছে যে আপনি আপনার সাক্ষাৎকারে যেটা এর আগে দিলেন, আপনি সেখানে মেজর জেনারেল রফিকের কথা বলেছিলেন, যিনি বর্তমান সরকারের আমলে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান। তাকে আমি মানে টেলিভিশনে তো বলেছি, আমার ধারণা তিনি নিশ্চয়ই, তার ইন্টারেস্ট থাকার কথা, তিনি নিশ্চয়ই দেখেছেন আপনারা আমার আলোচনা। এবং তারপরে আমার অফিস থেকে তাকে যোগাযোগ করার বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাদের কোনো টেলিফোনের তিনি জবাব দেন নাই। আমরা আমার মনে হয় আমি চেষ্টা করব, কিন্তু আমার তো কোনো সেই ধরনের আইনগত অধিকার তো আমার নাই। একজন নাগরিক হিসেবে আমরা তার কাছে রিকোয়েস্ট করতে পারি যে যেহেতু আপনার নাম এসছে আমাদের আলোচনায়, আপনার নিজের স্বার্থ উচিত আমাদের এখানে এসে আপনার দিকটা বর্ণনা করা। না হলে জাতি আপনাকে ভুল বুঝতে হতে পারে, জাতি হয়তো মনে করবে আপনিও এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। তাই আমি আজকেও আহ্বান জানাবো মেজর জেনারেল রফিকের প্রতি যে আপনি আসুন, দয়া করে আমাদের এই অনুষ্ঠানে আসুন এবং আমার দেশে কাছে এসে আপনার সাইড অফ স্টোরিটা আপনি জনগণকে বলুন।
তো আমি শেষ করব আজকে, আর খুব আরো বলা উচিত এই জন্য যে ওনার দুইটা ব্যাচমেট কিন্তু এটাতে হত্যাকাণ্ডের শিকার। আচ্ছা, তাহলে তো ওনার একটা তার ব্যাচমেট, আচ্ছা, কর্নেল দেলোয়ার যে মারা গেছে তার বাসায় গেস্ট, সেও তার ব্যাচমেট। আচ্ছা, এবং সেই হিসেবে দুঃখজনক হচ্ছে যে শাকিলের বাসা শেয়ার করে, প্লট শেয়ার করে জেনারেল ফজলে, মোল্লা ফজলে আকবর। আচ্ছা, হি ইজ দ্য কিলার, ওয়ান অফ দ্য কিলার্স। ওকে, ডিজি ছিল। আচ্ছা, মানে 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 এই রফিক এবং মোল্লা ফজলে আকবর কিন্তু সরাসরি আমি মনে করি জাতিসংঘে তাদের আসা উচিত এবং তাদের বলা উচিত। আমরা আহ্বান জানাচ্ছি। আমরা সবশেষে যেটা বলতে চাই যে আমাকে একটু বলেন তো যে এই যে কর্নেল শামস বা ব্রিগেডিয়ার শামস এখন আমেরিকাতে আছেন, তো তার নামে ইন্টারপোলে আমরা পারি না একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারি না? সেনাপ্রধান যদি সত্যিকার অর্থে সেনাপ্রধান যদি মানে অনেস্টলি বিচার চান বিডিআর হত্যা, তাহলে তার ওই হত্যার বিচার তো কখনো তামাদি হয় না। মানে এটা কিন্তু ওই যে কোনো টাইম পিরিয়ড নাই না, সেটা তো শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে দেখানো হয়েছে। ওই শুধু সেনা আইনের আওতায়, সেকশন 31 এর আওতায় বিচারের জন্যই তার আর্মি সব প্রসেস করতে পারে। আমি সাপোজ আর্মির ভিতরে একটা হত্যাকাণ্ড ঘটায় পালিয়ে গেলাম, তা আমাকে রিকল করার জন্য, আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য যে সেনাবাহিনী যা কিছু করতে পারে ওই প্রসেসটা এখন ইচ্ছা করলে শুরু করা যায়। জাহিদি কি বলেন? অবশ্যই করা যাবে স্যার, এবং করা উচিত মনে করেন? অবশ্যই করা উচিত, এটা অবশ্যই করা উচিত, এবং এটা জন্য আমাদের মাননীয় সেনাপ্রধান এটা পারবেন উনি। আপনাদেরকে ধন্যবাদ আজকে আমার দেশে আবার আসবার জন্য, এবং আমাদের এই তদন্ত আমরা অব্যাহত রাখবো, এবং আবারও যখন প্রয়োজন হবে আপনাদেরকে আবার আমরা আমন্ত্রণ জানাবো আমাদেরকে সহায়তা করবার জন্য। দর্শক, আমার দেশের যে অনুসন্ধান এটা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমরা এই বিষয়টার আরো গভীরে যেতে না পারবো, এবং আমরা একের পর এক যারা অপরাধী পালিয়ে গেছেন কিংবা যারা ষড়যন্ত্রে জড়িত ছিলেন তাদেরকে জাতির সামনে এক্সপোজ করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই তদন্ত অব্যাহত থাকবে। যেমন আজকের আলোচনার মধ্যে আমরা খুব রহস্যজনক চরিত্র ব্রিগেডিয়ার জেনারেল শামসের নাম জানতে পারলাম। এরকম আমরা হয়তো আরো অনেক আর্মি অফিসার কিংবা রাজনীতিবিদ কিংবা সিপাহীদের নামও আমরা জানতে পারবো, যে যারা প্রকৃতপক্ষে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং যাদের কারণে বিডিআর এর মতো একটা সাহসী অর্গানাইজেশন। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন মেজর শামস কতটা জরুরি, এবং তাকে যারা দেশ থেকে পালিয়ে যে সহযোগিতা করেছে তারাও জানতো, মেজর সাহেবও জানতো এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য তাকে ধরা হবে, কারণ তিনি এটার মূল হোতা বা তিনি এখানে কার্যকর ছিলেন। তো বিডিআর হত্যাকাণ্ড যে ভারতের পরিকল্পনা হয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এখন আর কোনো সন্দেহ নেই, অনেক কিছুর মাধ্যমে সেগুলো জাতির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। ভারতের ইন্দ্রনীল হাসিনা এই ম্যাসাকারটি করেছে। তো আমরা এখন সুষ্ঠু বিচার চাই, যে সমস্ত নিরপরাধ বিডিআর জওয়ানরা জেলে আছেন তাদের মুক্তি চাই, এবং যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরি ফেরত চাই।